আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলল সোশ্যাল মিডিয়াতে। প্রিয় দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরে যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়ে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং আস্থার সংকট এর কথা বলা হয়েছে। সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের তর্ক বিতর্কের জন্য শেষ নেই, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিও জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তারাই একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। 21 মে বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। সামনে ঈদুল আজহা, মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। বাংলাদেশ যখন একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে, ঠিক তখনই ভারতের কিছু মিডিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মিথ্যাচার করে মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে। বিশেষ করে হাসিনার ভারতে পালিয়ে থাকার কারণে দেশটির প্রভাবশালী মিডিয়াগুলো এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ 18 একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে।
যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং আস্থার সংকট এর কথা বলা হয়েছে। এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ভুয়া ও প্রোপাগান্ডামূলক হিসাবে চিহ্নিত করা হয়েছে। CNN নিউজ 18-এর প্রতিবেদনটিতে দাবি করা হয়, জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাহিরে থাকাকালে ডক্টর ইউনূস নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেন, যা নাকি সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। যদিও এই পুরো দাবি ভিত্তিহীন, তবুও এটি উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের খবর সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার ও জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যা এই ধরনের মনগড়া সংবাদকে যৌক্তিকতা দেয়। এছাড়া ডক্টর ইউনূসের ঘন ঘন বিদেশি সফর, নির্বাচনের তারিখ ঘোষণা না করা কিংবা সেনাবাহিনীর উপর চাপ সংক্রান্ত অভিযোগগুলোও ভিত্তিহীন। বাস্তবতা হচ্ছে, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেনাবাহিনীর সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা বজায় রাখছে। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ এমন অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক অগ্রযাত্রা থামবে না, এমন বার্তাই দিচ্ছে সরকার ও সামরিক বাহিনী। প্রিয় দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম। সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ, নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে। সেনা প্রধানের নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে সেনা প্রধান সহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যে বক্তব্যগুলো এসেছে, আমি আপনাদের সামনে সেগুলো একে একে বলছি। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে। সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না। এই ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো, তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং নির্বাচন বিষয় যেটি বলা হয়েছে, বরাবরই তিনি যেটি বলে আসছেন, সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন। তিনি বলেছেন যে অবশ্যই 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, একজন কমান্ডিং অফিসার, এই মন্তব্যও করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না। খুবই টাচি একটা বক্তব্য। মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী। সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা, তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন। সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম। সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে। যে একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল।
এবং সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে, যে টাইম পাস করা হচ্ছে, এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে। মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না, বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না, কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায়, সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এই প্রশ্ন তো অগণিত মানুষের, আমার মনেও ছিল। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল, আমি এর আগের কন্টেন্টেও বলেছি, সেনাবাহিনীকে কেউ বিতর্ক করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক, শেষমেশ জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে। সেটাই দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম আপাতত। এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয়। এবং আমরা আশা করব সরকারকে, যারা সরকারের একটি বিশেষ অংশ, পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে, অথবা এর পিছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে, আমরা চাইবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেখুন, আমি বারবার যতবার হতাশার কথা বলি, সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি, যতই খেলা হোক, যা কিছুই হোক না কেন, শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা, সেটাকে ভুলণ্ঠিত করা যাবে না। মানুষের যে চাওয়া, বাঙালির হাজার বছর যে সংগ্রাম, যে ইতিহাস, এগুলোকে পারমিট করে না। হয়তো অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ, রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে, এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো, সেগুলোই বাস্তবায়ন হয়েছে। এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন ছিল, এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো, যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে, যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। যাই হোক, যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার, যে কি হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না। আবারও বলি, দিন শেষে এগুলো টিকবে না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে, উদ্ধার হতে পারে। আরেকটি কথাও সবসময় বলি, যে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি। এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে। কিন্তু তারপরেও সত্য কথা, জনগণই শেষ কথা। এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে। জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম উপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। স্যালুট সেনা প্রধানকে, স্যালুট সেনাবাহিনীকে। দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে। উপদেষ্টাদের পাল্টাপাল্টি সরকার থেকে সরানোর চাপ তৈরি হয়েছে বিএনপির দিক থেকে। বিএনপি ঠিক অফিসিয়ালি আমরা বলবো না, আমরা জনাব ইশরাক হোসেনের দিক থেকে খেয়াল করছি। 2 জন যে ছাত্র উপদেষ্টা সরকারে আছে, তাদেরকে বেরিয়ে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং সরকারকে সেই দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। ওদিকে গতকাল নির্বাচন কমিশন, মানে তারা যে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন এনসিপি, সেখানে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি, তিনি 3 জন উপদেষ্টা যারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড, মোটামুটি যে ইঙ্গিত তাতে বলেই ফেলা হয়েছে, মন্ত্রণালয় ধরে কথা বলা হয়েছে, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই 3 জনকে সরাতে হবে, কারণ তারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড, বিএনপি পন্থী। এটা একটা পাল্টা দাবি, কারণ যেহেতু 2 জনের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি যদি কাউকে প্রশ্ন করি যে 3 জনকে এনসিপি সরাতে বলছে, তার মধ্যে কার প্রতি তাদের ক্ষোভ রাগ সবচেয়ে বেশি হতে পারে, যে কেউ এই পরীক্ষা খুব সহজে পাশ করে যাবেন, এটা ডক্টর আসিফ নজরুল। আমরা দেখেছি যে তার বিরুদ্ধে আলাদাভাবে ক্যাম্পেইন চলছে। এটা নিয়ে আমি কথা বলতে চাই, আমি আলাদাভাবে কথা বলবো, এবং খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা জনাব সার্জিস আলম স্টেটাস দিয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। সো সবসময় যেটা হয়, যাই ঘটুক না কেন, কেসটা ব্যাটাই চোরের মতো, আসিফ নজরুল ব্যাটাই চোর, এটা তো আছেই, সেটা নিয়ে কথা বলতে চাই, খুব দ্রুতই বলবো। কিন্তু এই যে পাল্টাপাল্টি পদত্যাগ চাওয়া হচ্ছে, এটাকে আমরা কীভাবে দেখবো, সেটা নিয়ে কয়েকটা কথা। ছাত্র যে 2 জন উপদেষ্টা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অনেক আগে একদম যখন সরকার তৈরি ছিল তখনই বলেছিলাম সফটলি যে ছাত্ররা না গেলে ভালো হতো, এই বয়সটা সঠিক বয়স না ওখানে যাওয়ার। যাই হোক, যখন জনাব নাহিদ ইসলাম বেরিয়ে আসলেন, তারপরই আসলে তার সাথেই বাকিদের বেরিয়ে আসা উচিত ছিল, কারণ এটা খুব স্পষ্ট যে তাদের মধ্যে
এই দলটার সাথে তাদের বন্ধুবান্ধবরা দল তৈরি করছেন। দল তৈরির আগেও তাদের দুটো সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছিলই, তার সাথে জাতীয় নাগরিক কমিটি যোগ হয়েছিল। তারা বিভিন্ন ক্ষেত্রে লাইন আমরা দেখেছি। সো তাতে সরকারের দিক থেকে এই সমালোচনাগুলো আর অতটা হতো না তারা যদি বেরিয়ে আসতেন, এটা ওয়াইজ ডিসিশন হতো। যেহেতু তারা বেরোন নাই, নানান রকম ইন্টারপ্রিটেশন আছে, ক্ষমতা চাইতে পারেন, কেউ কেউ নানা রকম দুর্নীতির প্রতি ইঙ্গিত করেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তারা সেটা করেননি। এখন বিদ্যমান প্রেক্ষাপটে বিশেষ করে যারা বিশ্বাসের সাথে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংঘাত হয়েছে, সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে তিনি আসিফের পদত্যাগ চাইছেন, সাথে মাহফুজ আলমকেও ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত করছেন। এটাকে এভাবে দেখতে পারি। এখন স্বাভাবিকভাবে যেটা হয়, আমি অবশ্য একটা কথা একটু আগে বলে রাখি, আমি এরপর একটা জিনিস স্পষ্টভাবেই বলতে চাই, এটা বলা দরকার আছে। জনাব আসিফ মাহমুদকে অন্তত তার একটা সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের পর এই পদে রাখা সরকারেরই উচিত হয়নি। ডক্টর ইউনূসের সরকার কত ইম্যাচিওর, আমি ইম্যাচিওর শব্দটা ব্যবহার করছি, তা ওই ঘটনা থেকে প্রমাণ হয়। যাই হোক, আমি আসবো সেই জায়গায়। এখন যেটা হয়েছে, এনসিপি যেহেতু বিএনপি যা করছে তারা একটা পাল্টা দিতে চায়, সেটা তারা করছে। যেমন বিএনপি যেহেতু চাপ তৈরি করছে যে শপথ পড়াতে দিতে হবে, এটার জন্য তারা মেয়র ঘোষণা করে সেগুলো করছেন। তাহলে তারা কি করলেন, নির্বাচন কমিশনে চলে গেলেন। নির্বাচন কমিশন, আমি এটা নিয়ে কথা বলেছি, কেন আপিল করে নাই, অপরাধ হয়ে গেছে নির্বাচন কমিশন, এবং তারা স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে গিয়ে চাইছেন। তোদের সাথে দু একজন লয়ার তো থাকার কথা, আমিও তো জানি, কয়েকজন লয়ার ব্যক্তিগতভাবে চিনি। মানে বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী এখন নির্বাচন কমিশন আসলে সংসদ নির্বাচনও ঘোষণা করতে পারেন না, এটা তাদের একদম এক্সক্লুসিভ ডিসক্রিপশন। কিন্তু ডিসক্রিপশনের সমস্যা হচ্ছে ওই টাইমটা অলরেডি পার হয়ে গেছে। সো এখানেও সরকারের অনুমতি লাগবে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারী না। এখানে সংবিধান বলছে সরকার যদি বলে অন্যান্য নির্বাচনও করবে। তো সরকার না বললে এটা করার কিছু নাই। এনসিপির উচিত ছিল আবার যমুনায় যাওয়া, তাদের জন্য তো যমুনা অবারিত। হাসনাত আবদুল্লাহকে সামনে রাখলেই যমুনার সব বাধা পেরিয়ে তারা গেট পর্যন্ত চলে যেতে পারবেন, তো সেটা করতে পারতেন, সেটা সেখানেই করার কথা ছিল। নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচনের জন্য চাপ দেওয়ার কিছুই নেই। কিন্তু ওই যে বললাম, তারা পাল্টাপাল্টি করছেন, এবং আপনি যখন ইললজিক্যালি জাস্ট কতগুলো চালাকি করতে থাকেন, তখন অনেক কিছুই তো হিসাব মিলবে না, গায়ের জোর প্রধান হয়ে যায়। এবং তারা দেখেছেন তারা গায়ের জোর অনেক কিছু করাতে পেরেছেন, সে কারণেই তারা করছেন। একইভাবেই যেহেতু দুজনকে সরে আসতে বলছেন, আমি তো নর্মালি বলি, আমি টেকনিক্যালি যদি এভাবে বলি যে তিনজনের কথা বলা হচ্ছে, যে তিনজন বিএনপির সাথে অ্যালাইন্ড, এর মধ্যে দুজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা চিনি এই মানুষগুলোকে। মজাটা হচ্ছে এই সরকারের সবচেয়ে সফল যে জায়গাগুলো, যে তিনজন, আমি ইভেন ডক্টর আসিফ নজরুলকেও অনেকে এমন সব ইস্যুতে যুক্ত করে তার সমালোচনা করেন যেগুলো তার এখতিয়ারই না, তিনি নিজেও বহুবার এগুলো ক্লিয়ার করেছেন। কিন্তু এই তিনজনই সফল। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, আমরা প্রায় বলি সরকার ইকোনমিক স্টেবিলিটি এনেছে, এটা এনেছে, সেটা এনেছে, এগুলো কার নেতৃত্বে হয়েছে? তো সফল মন্ত্রীদের ব্যাপারে তারা এই ধরনের অভিযোগ তুলছেন। আর এই দুইজনকে আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট, এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থেকেও থাকে, এই মানুষগুলোর মানুষ হিসেবে মাপ কোথায়, মান কোথায়, আমরা অনেকেই ব্যক্তিগতভাবে জানি। মানে এগুলো অহেতুক একটা সংকট তৈরির চেষ্টা, এটা পাল্টাপাল্টি তারা সেই চেষ্টাতেই গেছেন। কিন্তু আমি যদি এভাবে বলি, এই তিনজন যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই যে তারা এক ধরনের সফট কর্নার্স আছে তাদের, যদি ধরেও নেই, তারা কি প্রকাশ্যে বিএনপির প্রতি কোনো সলিডারিটি কখনো কোথাও দেখিয়েছেন? অথচ আমরা ছাত্র উপদেষ্টাদের সাথে দেখেছি যে ছাত্রদের রাজনৈতিক দল যে কর্মসূচি, সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে প্রক্লেমেশনের জন্য সমানের নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইফ আই এম নট রং, এটা 31 ডিসেম্বর ছিল, প্রচুর সরগোল করলো, এগুলো উনি শেয়ার করেননি? করেছে তো। সরকারে যখন ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে কিছু বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বলেছেন, নাহিদ ইসলাম জবাব দিয়েছিলেন, আবার আমরা উল্টো দেখেছি এগুলো সবাই সমানে শেয়ার করছেন যারা সরকারের বাইরে আছেন। সো তারা আসলে সেইম মানুষ, তারা এই দলের লোক, এবং আমরা নিশ্চিত থাকতে পারি যে ওনারা এইটা থেকে যদি শেষ পর্যন্ত দলে আসেন, রিজাইন করে দলেই জয়েন করবেন, যেমন জনাব নাহিদ ইসলাম ছিলেন। ওনার তো ফাইন মর্নিং ঘুম ভেঙে মনে হয় না আমি যাই এনসিপিতে গিয়ে যোগ দেই, না, সেই সব নিয়েছিলেন। সুতরাং তাদের এই সরকারে থাকে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ অনেক বেশি তৈরি করে, ফর শিওর। ভেতরে ভেতরে অনেকের অনেক চিন্তা আছে। এই সরকারে জামাতের প্রতি সহানুভূতিশীল উপদেষ্টা আছে বলেও জানা যায়, অন্তত দু একজনের নাম তো আমরা জানিও। তাই যদি হয়েও থাকে, আমরা তাদের প্রতি ওইভাবে কথা বলতে যাই না, কারণ তিনি এক্সপ্লিসিটলি কিছু করেন নাই। কিন্তু এই দুজন সেই রকম। কিন্তু শুরু করেছিলাম যে ক্ষেত্রে জনাব আসিফ মাহমুদ যে একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করেছিলেন, সেটার কি কোনো ব্যবস্থা সরকার নিয়েছে? না, কিন্তু তখনই উচিত ছিল। একজন অতি প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একবার সেনাবাহিনীর প্রধানকে তার একটা ভিডিওতে বলেছিলেন, আমি যদি আলোচনা করেছি, আমি আবারও একটু বলে রাখি, এই জন্য আর দেখাতে যাচ্ছি না। তিনি খুব ক্লিয়ারলি বলেছিলেন, উনি সেনাপ্রধানকে কিছু একটা চাপ তৈরি করে, ওনার নিজস্ব ঢঙ্গের ভাষায় সেটা বলেছিলেন। এরপর দিনই জনাব হাসনাত আবদুল্লাহ জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটা ইন্টারভিউর একটা ক্লিপ তার স্ট্যাটাস থেকে, তার ফেসবুক থেকে শেয়ার করেন, এবং সেটা করেন তিনি নিজে সেনাপ্রধানের সাথে দেখা করে এসে যে বোমাটা ফাটিয়েছিলেন, সেই বোমাটা ফাটানোর পর যে ক্লিপটা তিনি শেয়ার করেন, ওটার মধ্যে ওই চ্যানেলের লোগো ছিল না। মানে এটাকে রীতিমতো দ্রুত কাটিয়ে এনে এখানে দিয়ে দেওয়া হয়েছে, বোঝা যায়। ইন্টারভিউটা পরে এসছে, ওইটা একটা টিভি চ্যানেলের লোগো সহ এসছে, আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানে তিনি
কিভাবে ডক্টর ইউনূসের সাথে ডিল করেছেন এবং তাদের ভাষ্যমতে ডক্টর ইউনূস সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করেনি এবং তাদের ভাষ্যমতে কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এটা বাধা দিয়ে গেছেন। দ্যাট ওয়াজ দ্য কন্টেন্ট। এবং এটা আসার পরে সেই অতি গুরুত্বপূর্ণ অতি ইনফ্লুয়েন্সার বলছেন এই ভিডিও, আসিফ মাহমুদের ভিডিও দেখিয়ে, যে এটাই সেই আক্রমণ, সেই অ্যাটাকের অস্ত্র তার ভাষায়। তাহলে এটা খুব স্পষ্ট জনাব আসিফ মাহমুদ তার সাথে কোলাবোরেট করে এই কাজটা করেছেন, ফর শিওর। তার সাথে দেখা করতে গেছেন, আন্তরিকভাবে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার্ড হয়েছে, আমরা দেখেছি। তো তাই যদি হয়ে থাকে, আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কি এটা স্বীকার করতে অথবা অস্বীকার করতে দেখি, দুটো একটা করতে হবে। তো যে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের দিক থেকে যে এটাই হলো সেই জিনিস, দুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে, তার মানে এই যে কোলাবোরেশন, এই কোলাবোরেশন নেই, এটা কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্লিয়ার করেছেন? যদি স্বীকার করবেন, মানে এটা অস্বীকার না করে থাকেন, তাহলে এটা হয়েছে। এই কোলাবোরেশন করে একজন সিটিং উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেশের সেনা প্রধানের একটা সংঘাত তৈরির চেষ্টা করছেন। আমাদের নিশ্চয়ই সেই ভাষাটা মনে আছে, তিনি কোট করছেন, শেষ পর্যন্ত না পেরে নাকি সেনাপ্রধান বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন। এই সব ভাষা যিনি ব্যবহার করেছেন, দেশের সরকারে বসে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আই রিপিট, উনি ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন। কি ব্যবস্থা নিয়েছে? ডক্টর ইউনূসের তো উচিত ছিল সেদিনই তাকে এখানে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া। তার কি সায় আছে যদি প্রশ্ন করিয়েতে? সেটাও ভয়ঙ্কর। আর যদি নাও থেকে থাকে, উনি যথেষ্ট কঠোর হননি, এখানে কঠোর হওয়া দরকার ছিল, জরুরি ছিল। এই কথাগুলো সফটলি কয়েকবার বলেছি, কিন্তু আমার মনে হয় অনেক বাড়ছে। সবাই মিলে এই সরকারকে কেন্দ্র করে, সরকারের একটা অংশ অনেকের সাথে ইনভলভ হয়ে দেশের এক ধরনের সিরাজুল আলম খান নাকি তৈরি হয়েছে, সেরকম, মানে ওই এক সময়কার রহস্য পুরুষ। তারপরও সিরাজুল আলম খানকে যতজন সেই রহস্য পুরুষ হলেও চিন্ত, আরও কম চেনা লোকজন আছে। এক ধরনের কোলাবোরেশনের কথা শোনা যায়। শোনা কথা নিয়ে খুব কিছু বলি না, যাচ্ছে আমি শোনা কথা হিসেবে বললাম। মিলেমিশে দেশটাকে ডিস্টেবিলাইজ করে ক্ষমতা দখল করে রাখতে চাই, এই পরিকল্পনার সাথে তিনি জড়িত, এটা ভাবার বোঝার যথেষ্টের বেশি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। তিনি তা এখনও পদে কেন? অন্তত তাকে সেই সময়ই এই পদ থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল। ডক্টর ইউনূস করেননি। সুতরাং আমি মনে করি সামনে এই পাল্টাপাল্টিগুলো আমাদের জন্য ভালো কিছু আনছে না। আমরা সম্ভবত একটা দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে ঢুকে পড়ছি। এখন কি হতে পারে, কি করা ভালো হবে, আলাদা আলাপ করবো। আর শুরুতে যেটা বলেছিলাম, ডক্টর আসিফ নজরুলকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, যাকে যেভাবে ভয়ঙ্কর রকম সমালোচনার মধ্যে ফেলা হচ্ছে অযৌক্তিকভাবে, সেটা নিয়ে একটু কথা বলতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।